যাবে। साल दीवानगी के मैक्स दीवाना बना दे। হনুমান পৌঁছলেন লঙ্কায়। সীতা মাতার সঙ্গে হলো সাক্ষাৎ। আমার প্রণাম প্রভু। এরপর হনুমান কোন প্রলয় আনবেন লঙ্কায়? আমাদের বিনাশের কোন ষড়যন্ত্র করছে। দেখুন রামানন্দ সাগর নির্মিত জনপ্রিয় মহাকাব্য রামায়ণ প্রতিদিন সন্ধে 7:30টায় শুধুমাত্র সোনি 8-এ। আর বলিস না, খুব মজা হয়েছে। আমি তো বলবো এরকম পার্টি যেন রোজ রোজ হয়। আরে কেউ এসেছে, আমি তোকে পরে ফোন করছি। চল বাই। কিছু মনে করবেন না, আমি আপনাদের চিনতে পারলাম না। কি ব্যাপার বলুন তো? দেখুন, আমরা বলবন্ত বাবু আর তার পরিবারের সবার সাথে দেখা করতে চাই। সবার সাথে? আগে হ্যাঁ। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি আর সাথীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। সাথী? কি হয়েছে সাথীর? বলুন না আপনারা, চুপ করে আছেন কেন? কি হয়েছে আমার মেয়ের? মেয়ে? আগে হ্যাঁ, ও আমার ছোট বোন। ও ঠিক আছে তো? আগে না, ভালো তো নেই। কেন? কি হয়েছে ওর? আপনি? আমি রূপালীর স্বামী মায়াঙ্ক। দেখুন, সাথীকে কেউ খুন করে দিয়েছে। খুন? আমরা ওর লাশটা মুম্বাইতে পেয়েছি। মুম্বাইয়ে? এটা কি করে হতে পারে? আমাদের মেয়ে তো আমেরিকায়, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে? হ্যাঁ, ওখানেও ফিল্মের কোর্স করছে। দেখুন, ওর লাশ ফরেন্সিক ল্যাবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমাদের সন্দেহ যে সাথীকে খুন করেছে আপনার এই বডিগার্ড ছেলেটি গিরিশ। ভগবান, কি হয়ে গেল? সাথী আমার দ্বিতীয় পক্ষের মেয়ে, কিন্তু তাও ওকে পেলাম 16 বছর পর। 16 বছর বাদে? মানে? আমার দুই মেয়ে আমার প্রথম পক্ষের। আমি আমার প্রথম স্বামীর মৃত্যুর পর এনাকে যখন বিয়ে করি, সেই সময় সাথী রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর তারপর কি হলো? তারপর সেই সময় আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর কোনো খবর পাইনি। 1.5 মাস আগে একটা অনাথ আশ্রম ওকে আমাদের কাছে নিয়ে আসে। আচ্ছা, অনাথ আশ্রমের লোকেরা কি করে জানলো যে সাথী আপনারই মেয়ে? ওর গলায় আমাদের দেওয়া একটা লকেট ছিল, আমি পেপারে আর্ট দিয়েছিলাম। আর তাছাড়া জন্মের সময় ওর পায়ে যে চিহ্ন ছিল সেটা দেখেও চিনে গেছে। সাথীকে পেয়ে আমরা খুব খুশি ছিলাম, কিন্তু একদিন আসলে বাবা ওর বিয়ে দিতে চাইছিল, কিন্তু হয়তো ও বিয়েতে রাজি ছিল না, সেজন্য ও আরেকবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর সেই জন্য আমরা আপনাদের মিথ্যে বলেছি যে সাথে আমেরিকা চলে গেছে, যাতে আমাদের বদনাম না হয়। কি? আচ্ছা, ও তাহলে ঠিক আছে, সমস্ত পেপার নিয়ে এসো। হ্যাঁ, ওকে। কি হলো স্যার? এই দামিনী তো একজন ফ্রড দেখছি। ওর বাড়ি থেকে নকল বার্থ সার্টিফিকেটস আর বিভিন্ন ব্যাংকে নকল সিগনেচার করা চেক পাওয়া গেছে। এবারে এটা জানবো কি করে যে সাথী আসলে কার মেয়ে? সারিকা দেবী,
আমরা আপনার আর রূপালীর ডিএনএ টেস্ট করাতে চাই। আপনাদের দুজনের ডিএনএ এর সঙ্গে আমরা সাথীর ডিএনএ ম্যাচ করে দেখবো, এটা জানার জন্য যে সাথী আপনারই মেয়ে কিনা। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমরা সন্দেহ করছি যে সাথী আপনার মেয়ে নয়। 16 বছর পর মেয়ে বাড়িতে ফিরলো আর তারপরে তার খুন হয়ে গেল। ব্যাপারটা খুবই অদ্ভুত স্যার। এই সাথী আর উদিতার নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে স্যার। হ্যাঁ, দামিনীও ওদের সাথে জড়িয়ে আছে। একবার এই ডিএনএ রিপোর্টটা পাই না, তাহলে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডাক্তারবাবু শুনুন। হ্যাঁ বলুন। এই গিরিশের কোনো আত্মীয় স্বজন এখানে এসেছে কি? স্যার 2 দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। তাহলে গিরিশকে এখানে কে নিয়ে এসেছে? একজন অটোওয়ালা বললো যে ও যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাচ্ছিল, তাই এখানে নিয়ে এসেছে। আচ্ছা, ওর কাছ থেকে কিছু জিনিসপত্র পাওয়া গেছে? হ্যাঁ, গুছিয়ে রেখেছি আমি। আমরা দেখতে পারি? নিশ্চয়ই। ম্যাডাম, আর্জেন্ট আপনাকে ওপিডিতে ডাকছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি তো আগে তোমাকে এখানে কখনো দেখিনি। আমি নতুন ওয়ার্ড বয়, কালই জয়েন করেছি। আচ্ছা, তাহলে পেশেন্টের একটু তুমি খেয়াল রাখো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। ঠিক হ্যাঁ? আছে। এটা কি জিনিস? সুগন্ধা হোটেল, টেবিল নাম্বার 5। হোটেল সুগন্ধা? এটা তো 5 স্টার হোটেল স্যার। এই গিরিশ ওখানে কি করছিল? এই, কে তুই? এই যে তোর, এক মিনিট, এই, ধরো। সব দিক তো বন্ধ, তাহলে গেল কোথায় ওটা? এই, চল বাইরে বেরো। ভাইয়া, বেরো বাইরে। চল। বাইরে আয়। স্যার ভাগিস না তোর, আয়। লজ্জা করে না তোর? এত দৌড় করালি, যখন দৌড়াতে পারো না সিআইডি ছেড়ে দাও। সিআইডি ছেড়ে দেবো? এবার বল, কে পাঠিয়েছিল তোকে গিরিশের খুন করতে? আমি জানি না স্যার, ও কে ছিল। দেখ, বেশি টাইম নেই আমার কাছে। সোজা উপরে যাবি এখান থেকে, বুঝলি? আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, আমি ওনাকে কখনো দেখিনি। দেখিসনি যখন, তাহলে গিরিশকে কেন মারতে এলি? আয়। স্যার, একটা মহিলার ফোন এসেছিল স্যার, উনি আমাকে গিরিশের খুন করতে বলেছিলেন স্যার। কে? কে ওই মেয়েটা? হ্যাঁ? আমি জানি না স্যার, শুধু ফোনই এসেছিল। আর তার কিছুক্ষণ পরে আমার দরজার সামনে কিছু টাকা আর গিরিশের ফটো পড়েছিল স্যার। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ স্যার, এই যে স্যার, 4:30 সময় ফোন এসেছিল স্যার। খোঁজ লাগাও, কার নাম্বার এটা? এক্সকিউজ মি, এই নাম্বারটা 1982366750 এখানকার না? এই নাম্বারটা এখানকারই। এই নাম্বার থেকে সকাল 6:30 কেউ ফোন করেছিল। যে লোকটা ফোন করেছিল সে খুন করার জন্য কাউকে টাকা দিয়েছিল। স্যার, রাতের ডিউটিতে মহেশ থাকে, এই ব্যাপারে ওই আপনাদের সবকিছু বলতে পারবে। আচ্ছা, এখানে যে যে লোক আছে তাদের নাম বলতে পারবেন রেজিস্টার দেখে? হ্যাঁ স্যার, অবশ্যই। স্যার, এই সেই লোকটা স্যার।
দামিনের বাড়ি থেকে যে পেপারগুলো আমরা পেয়েছি তাতে সে হাতের লেখা ছিল, আর এই সিগনেচারের যে হ্যান্ডরাইটিং, এই দুটোই একই লোকের স্যার। আচ্ছা, আর শুনুন, এই গেস্টের সঙ্গে দেখা করতে চাই। একে বলুন যে তুমি সকাল 6:30টায় যাকে ফোন করেছিলে সে দেখা করতে এসেছে। আসুন স্যার, আপনারা টেবিল নম্বর 3-তে বসতে পারেন। না না, আমরা কিছু জিজ্ঞেস করতে এসেছি। আপনি শুধু একটু এই কার্ডটা দেখুন, এটা আপনাদের এখানকার। দুদিন আগে একটা লোক এটা নিয়ে গেছিল। এটা কাকে দিয়েছিলেন কিছু মনে আছে? স্যার, এই কার্ড তো বিশেষ অতিথিদের দেওয়া হয়। বিশেষ অতিথি মানে? এখানে একটা চ্যারিটি প্রোগ্রাম হয়েছিল, ওখানে যে বিশেষ অতিথিরা এসেছিলেন তাদেরই দেওয়া হয়েছিল। কিন্তু এই কার্ড আপনার কাছে কি করে এলো? এর কাছে ছিল। ছিল নাকি? এই লোকটাকে এখানে এসেছিল। আরে ওনাকে কি করে ভুলতে পারি? ওনাকে নিয়ে ভীষণ ঝামেলা হয়েছিল এখানে। ঝামেলা? কিরকম ঝামেলা? উনি ড্রিঙ্ক করেছিলেন আর নেশায় বুধ হয়ে কাউকে হুমকি দিচ্ছিলেন। কাকে দিচ্ছিল? একজন মহিলা আর একজন ভদ্রলোককে। মহিলা আর একটা লোক? কারা তারা, কিছু বলতে পারবেন? জানি না কারা, তবে ওনার সাথেই এসেছিলেন। উনিই ডেকেছিলেন ওদেরকে। আরে কিন্তু কিন্তু এটা তো টেবিল নাম্বার 5-এ বসেছিল। টেবিল নাম্বার 5-এ কারা বসেছিল তার কোনো রেকর্ড তো আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমি এখনই চেক করছি। হ্যাঁ, শুনলে ফ্রেডি, বেশি মদ খেলে কি হয়? স্যার, কিন্তু এসব আপনি আমাকে কেন বলছেন? কেন ভুলে গেছো নিজের পুরনো দিন? স্যার, পাওয়া গেছে। আসুন প্লিজ। 5 নম্বর টেবিলে এনারা ছিলেন। এরা ছিল? এটা কি করে হতে পারে? আপনারা? হ্যাঁ দামিনী দেবী, আমরা। মরিশাসের নাম দিয়ে ইন্ডিয়াতে থাকা হচ্ছে, নকল আইডেন্টিটি বানিয়ে। চক্রান্ত কি গ্রীষ্মের? ওই লোকটার সঙ্গে আমার 2 মাস আগে দেখা হয়েছিল। আচ্ছা, তারপর? তারপর ও আমার সঙ্গে একজনের আলাপ করে, যে আমাকে বলে যে ওর একটা মেয়ে চাই, যে নাম বদলে কারো বাড়িতে যেতে পারে। কে ছিল লোকটা? তুমি দেখেছিলে তাকে? না, আমি ওকে কখনো দেখিনি। আমার ওর সাথে কথা ফোনেই হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি আরজে সিফাত চলে এসেছি তোমাদের মাঝে, তোমাদের সবচেয়ে ফেভারিট প্রোগ্রাম আপনার মনে এখন যা চলছে সেটা আমাকে অবশ্যই ফোন করে জানাতে পারেন। আর আপনার পছন্দের গান রেডিওটা বন্ধ করেন তো। আপনার একদম রেডিও বন্ধ করতে বলছিস কেন? তুই তো এই প্রোগ্রামে আমার সাথে ঝগড়া পর্যন্ত করেছিস। হ্যাঁ, করেছি। আমি তো এই প্রোগ্রামে শুনতামই আছি শুভ্রার জন্য। এইটার মধ্যে জাদু আছে, ওর কথা শুনলেই। আপনার মাথায় কি সমস্যা আছে? করোনা টেস্ট রিপোর্ট কি না পাঠাতে চাইলেই পাবেন? যান টেস্ট করান, 2-3 দিন পর রিপোর্ট পাবেন। শুনছি এই হাসপাতালে নাকি করোনার রিপোর্ট বিক্রি হয়, তাই আসলাম। আফা দেন না একটা নেগেটিভ রিপোর্ট। আমি গরিব মানুষ,
কাজ যাইতে না পারলে ফ্লাইটের পুরো টাকাটাই লস হয়ে যাইব। ভিসার মেয়াদ তো শেষ হয়ে যাইব। দুবাই আর যাওয়া হইব না। আমার একটা ব্যবস্থা করে দেন না আপা, প্লিজ আপা। আপনি যাবেন এখান থেকে নাকি সিকিউরিটি ডাকবেন? আপা দেন না একটা নেগেটিভ রিপোর্ট, আপা একটু হেল্প করেন না। সিকিউরিটি, আপা সিকিউরিটি। আচ্ছা আচ্ছা আমি যাইতেছি, ঠিক আছে। এই শোনো, জি স্যার, দেখি পাসপোর্ট আর টিকিটটা। চলো ভিতরে গিয়ে কথা বলবো, আসো প্লিজ। সত্যি তোমার বিপদ দেখে খুব খারাপ লাগছে। তোমরাই তো দেশের রত্ন, বিদেশ গিয়ে কষ্ট করে কাজ করার পর তোমরাই দেশে টাকা পাঠাও। শোনো, তোমাকে আমি একটা করোনা নেগেটিভ রিপোর্ট দিতে পারি, কিন্তু টাকা লাগবে 20,000। আমি রাজি, কিন্তু স্যার আমার তো আইজি লাগবে। আরে আজই মানে এক্ষুনি। সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রতিদিন কম করে হলেও 200 জন মানুষকে আমি হেল্প করি। দিনে 40 লাখ, মাসে 12 কোটি। আরে কিসের হিসাব করছো? তোর এই হাসপাতাল বন্ধ করতে আমার কত সময় লাগবে সেটা। হাসপাতাল বন্ধ করে দেবে মানে? এতক্ষণ তুই যা যা বলেছিস সব এখানে ভিডিও করেছি, আর এখন এগুলো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া সহ সব আইন প্রয়োগ করে সংস্থার কাছে চলে যাবে। কে আপনি? জবাব, অন্যায়ের জবাব। ভাই ভাই ভাই, প্লিজ আমার পেটে লাথি মারবেন না। কিছু জানাজানি হয়ে গেলে আমি রাস্তায় বসে যাবো। প্লিজ ভাই, এই কাজটা করবেন না। তোদের মতো লোকদের কারণেই দেশের মানিজ্য সব শেষ। বিদেশের নিউজ পেপারে তোদের এই দুর্নীতি নিয়ে নিউজ হয়, তোর কোনো ক্ষমা নেই। এই হসপিটালের লাইসেন্স আমি বাতিল করবই। ভাই ভাই, আপনি আমার বাপ লাগেন, আমাকে বাঁচান। কত টাকা লাগবে বলেন, আমি দিয়ে দেবো ভাই। নবাবকে টাকা দিয়ে কেনা যায় না, তবে বেশি টাকা দিলে নবাবকে কেনা যায়। কত ভাই, কত টাকা লাগবে? আমি তাই দেবো। আপাতত 4 লাখ। আমি আছি আছি আছি। ভাই ভাই, এই ভিডিওটা ডিলিট করেছে? না, ওটা সবাইকে সেন্ড করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে ঝুলবে তালা আর তোর হাতে হ্যান্ডকাপ। আমার কার্ডটা দিয়ে গেলাম, আদালতে তোর জামিনের জন্য আমিই লড়বো। এত বড় বেইমানি? দেশের স্বার্থ রক্ষায় এই নবাব এমন হাজারটা বেইমানি করতে পারে। এটা সবার কে? আমার বস, মানে স্যার, স্যারের ইনকাম। স্যার, নবাব স্যার, আসসালামু আলাইকুম। বস, 11 মার্ডার কেসের রায় হবে আজ, একটা পার্টি দিতে হবে। পাঠিয়ে দেবো মানে বস? বুঝলো না ঠিক? রাইট কোনো হয়নি বস। So what? এই সমস্ত মার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত তুমি জানো না? এই নবাব এলে নাকি হাতটা দেখেছো কখনো? তুমি আমার শ্বশুর? না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে। এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলে সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবিশ। এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনই পারে। কিরমিনে ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও, সবাইকে আমার কথা বলো। ওকে স্যার। 2 দিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয় ব্যাপারটা আমি দেখব। ঠিক আছে, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার, সামান্য কিছু চা পানি খাই। আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে। কেমন আছো? জান জান। আসসালামু আলাইকুম। জান জান।
বস রিয়েলি একটা লাকি ডে বস হ্যাঁ বাট আই এম নট হ্যাপি এই সমস্ত খুচরো সময়সীমা দিয়ে আবার চলবে না আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে লোডশেডিং বস সব রেডি তো স্যার আমাদের নেক্সট সেশন স্যারকে রেডি করবো স্যার আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে চুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহিনী নিগ্রহ না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি একটা কোশ্চেন স্যার প্লিজ। যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টির দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে। আর আইনের চোখ তখনও মাথায় থাকে। না না আমি এই বিচার মানি না, আমার সব শেষ, আমি এই জীবন রাখব না। না ভাই, সবাই আশা সাহেবের মতো অন্ধ না। আপনি আমাকে বিশ্বাস করুন। পারফরমেন্স বস হ্যাঁ দেখছিস? আর বসের বিদ্যালয়টা সেই এক করতেছে আর আগে বলে তো জবাব নেই। আরে আমার বস্তু ঠিক গেল। হ্যাঁ 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 এটা কি করতেছ? এটা তো পানি না তো কি পানি তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছো? কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখে বোঝার ক্ষমতাই কিরমানির আছে। এটা তুমি কি করলা? দেখছো তুমি আমি হাওয়াই বলেছো না। এই এটা পানি না পেট্রোল হ্যাঁ না কি তুমি চামড়া একটা সরে গেছো বুঝছো না তুমি? আমি তো দেখবই। হ্যাঁ আরে ভাই ভাই আলো ভাই 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 আমি দেখতেছি আর আমি তো আছি। তাহলে বস যেটা নিয়ে করতেছে তাহলে এটা তো পেট্রোল। আপনাকে স্যার বিনা পয়সা করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব। নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তর্ক তো বেশি আমার কিরে অ্যাক্টিং কেমন করলাম? ভালো ভালো অ্যাক্টিং কেমন করলাম? ভালো ভালো শুধু ভালো। আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে পেট্রোলের গন্ধ পাচ্ছি কোথেকে? তুই কি আজকাল বানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে একটা মিস্টেক করা হয়েছে বস, সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে বলেছি। আরে বস আপু আপু সারাদিন শুয়ে থাকে। আরে পড়তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না, দেখে নিও সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই আবার বলে উঠবি, হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজকে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি। আর এই বৃষ্টি ভেজাকে আর একটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সা করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে।
তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিরবারে তোরা একটা কথা বলে না, দুই গলা দুটো বসে এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টোপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই জাস্ট আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেবো, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নম্বর অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে তো শেষ কি। একটা ঘটনার জন্য জীবন থেমে যায়। আর তুই তো কেন বুঝছিস মা? আমরা তো আছি তোর সাথে, আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে, আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণই মা। এই আপু, তুই না আমার একটা ডান্স দিতে চাইছিলি? দাঁড়া, শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা এক মাস থাকা খাওয়া তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান। আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। তোর ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতা। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্ডেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে এগ্রি করছি, কিন্তু কনসিকুয়েন্সের কথা ভাবো প্লিজ। কোন কনসিকুয়েন্সের কথা বলছো? এই ধরো পাড়া মহল্লা, তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে। সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলবে। আর মোরওভার হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব? সেটা একটা অন্যায় হবে না? যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারত। তখন কি তোমার বাবা মা তোমার আমরা ডিভোর্স করে দিত? তুমি যেভাবে আমার পাশে আছো এই সমাজে কোনো ছেলে থাকতো না। আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি, আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না। আন্টি আমি দেখছি। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করনি কেন? হ্যাঁ, এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার, সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো,
গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি। স্যার এই মাসে আর 15 টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি মেম্বার। তা কি মামলা করবেন? গ্যাং রেপ। গ্যাং রেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ? আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবে? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন, ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি। এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না। তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই। যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্টটা? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কি? আমি ওর ফিয়ান্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুন ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, সংসার করুন, সুখী হন। আমি না হয় বাসা সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক। আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝিয়ে এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়। এখন এই পর্যন্ত বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? সালাম আন্টি, অনুমতি ছাড়া ঢুকে বললাম আপনার বাড়িতে। দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন, আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই। তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি। কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে? সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি। অবশ্যই না, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো আমার মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মান নেই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন, আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে
তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু বেশ কিউট। চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি। আজাদ ভাই, আপনি? আমি ভাই না, তোর দুলা ভাই। তুই আমারে বংশন বুঝাইয়া আমার টাকাটা মাইরে দিলি। কি যে বলেন ভাই, আমি টাকা মেরে দিব কেন? আমি তো আপনার হয়ে মামলা লড়ব, আপনাকে মার্ডার কেস থেকে বাঁচাবো। আমারও ফাংশন শুরু করছো, তোর কিছু করতে হইব না। আমার টাকা আমার ফেরত। এই নবাবের পকেটে একবার কিছু ঢুকলে সেটা তো আর বের হয় না দাদা ভাই। দুলা ভাইয়ের টাকা মাইরে দেওয়ার কি জ্বালা, এই বিপুল বিশাল। এখনো দাঁড়িয়ে আছে। Hello, Mr. Trump. How are you? No tension. করোনা ছড়ানোর দায় চীনের বিরুদ্ধে এমন কেস ঠুকে দেব, 100 বছরও আপনাকে পে করে যাবে, বাট লোড শোধ হবে না। আমাকে 10% দিলেই চলবে। রং নাম্বার। চোর, বাটপার, ধোঁকাবাজ, 420, এগুলো তো আমি জানতাম। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি? কার? নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছো। আই, টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও, নাহলে কিন্তু কি মামলা করবো। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি, আর মামলা করতে হলে এভিডেন্স লাগে। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার ফোনটা দাও তো। দাও। কেন গো? পুলিশ কল করবে? কি যে বলো না, তোমার সাথে রাতে প্রেম করতে হবে না, তাই নিজের হাতে নাম্বারটা তোমার ফোনে সেভ করে দেবো। সত্যি? এই নাও। নোট।
খুব সুন্দর। নতুন মডেলের 3 দিন হলো কিনেছি। মাত্র 3 দিন? ওয়াও। এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন ভেঙেছি কোনো এভিডেন্স আছে? শ্বশুরের মেয়ে, তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো সারা জীবন আমার চুলাই ঠেলতে হবে। আমার স্যারের সাথে খুব জরুরি কথা ছিল। আচ্ছা, এক কাজ করুন, আমি তো চাকরি করি, আপনাদের ফাইল এবং ঠিকানাগুলো আমাকে দিয়ে যান। এক্সকিউজ মি, সরি, আপনি আর যে শুভ্রা না? জি। আরে আমি আপনার প্রোগ্রাম খুব শুনি, খুব ফ্যান আমি। ওটা হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন কেন? কোনো সমস্যা? আমি আজাদ স্যারের সাথে দেখা করতে চাই। বাবা, সরি, বাবা তো হয়েছে। আচ্ছা, স্যারের সাথে দেখা করবেন কেন হঠাৎ? কোনো সমস্যা? আমি ওনাকেই বলবো। ইটস টোটালি ওকে। আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি। ওয়েট, থ্যাংক ইউ। তখন 11টা-12টা বাজে। শেষ করে করছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। রিয়েলি ফিল সরি। সেটা তো এখনই বলতে পারবো না, তোমার কাগজপত্রগুলো রেখে যাও। কেসটা খুব ভালো করে স্টাডি করতে হবে, তারপর আমি জানাবো। স্যার, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। সবাই জানে স্যার, আপনি কখনো কোনো মামলাতে হারেননি। সমস্যাটা তো ওখানে, যেহেতু কখনো পরাজিত হয়নি, তাই এই বয়সে কোনো মামলা নেবার আগে একটু ভেবে চিন্তে নিতে চাই। পরাজয় ব্যাপারটাকে আমি খুব ভয় পাই। এক্সকিউজ মি, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শহরের সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট শুভ্রা, তারই অফিসের বস, বর্তমান এমপি বাশার চৌধুরীর একমাত্র ছোট ভাই নেওয়াজ বাশার ও তার বন্ধুরা মিলে তাকে গ্যাং রেপ করেছে। আমাদের বিশেষ তদন্তকারী টিমের সদস্যরা জানান, গতকাল থানায় মামলা করেছেন আরজে শুভ্রা। থানার পুলিশের আচরণে সন্তুষ্ট না হওয়ায় আজ এই শহরের বিশিষ্ট আইনজীবী আজহার চৌধুরীর সহযোগিতার জন্য তার সঙ্গে দেখা করেছেন শুভ্রা। 2020-তে এসে আমরা এখনো নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি। একটা নারী তার কর্মস্থলে গিয়ে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে সে কোথায় গিয়ে নিরাপদ? শুধু কর্মস্থলে নয়, আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মেয়ে তার ঘরে তার পারিবারিক লোকজনের দ্বারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে। শুভ্রা, আমরা সত্যিই তোমার জন্য দুঃখিত। স্বাধীন বাংলাদেশের কোন নারী, স্বাধীন বাংলাদেশের কোন নারী, দর্শকদের, শুভ্রা দর্শকদের, আমরা নেতাকে জেলা হাসপাতালে আজ আবারও সারা দেশ একজন মেয়েদের সম্মান করবে। এখন দেখার বিষয় আমরা কিভাবে নেতার সম্মান রক্ষা করব। বাবা, তুমি এত নড়লে আমি ছোট আঁকবো কিভাবে? বারবার বলছি নড়বা না, চুপ করে দাঁড়িয়ে থাকো। বাবা, এত নড়াচড়া করতেছো কেন? এত নড়লে ছবি আঁকা যায়? আসো। মানে তুমি সোজা হয়ে দাঁড়াও তো। মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি যতক্ষণ না ছবি আঁকা শেষ করবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? আর একটু। আচ্ছা আচ্ছা। শেষ। আসো, দেখো তো। পারফেক্ট। বুঝতে হবে। দেখো তো তোমার চুলগুলো একদম তোমার মতো। চুলগুলো একটু বেশি পরিপাটি হয়ে গেছে। তোমার চুলও তো এরকম। আচ্ছা বাবা, শোনো না, শুভ্রার মামলাটা না এখন সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। চারদিকে মামলাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাবা প্লিজ, তুমি মামলাটা নাও না।
নাও না বাবা। এই করিম, জি স্যার। দেখো তো কে এলো। ওকে স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। তুমি ভেতরে যাও, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাবা পরে কথা বলবো। সবসময় খালি পরে পরে করে। এসো। আমি জানতাম যে তুমি আসবে, এত দেরি করে আসবে এটা ভাবি নাই। বসো। বসতে আসেনি। দাঁড়িয়ে থাকলে যদি সমাধান হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকো। আপনি চিন্তা করছেন বিষয়টা? 2 টাকার একটা মেয়ে আমার এতদিনের ক্যারিয়ার, মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে। মেয়েদেরকে টাকা দিয়ে পরিমাপ করো বলেই আজকে তোমাদের এই অবস্থা। আপনি কার উকিল? আমার নয় মেয়েটা। টাকা কেসটা খুবই জটিল। তারপর মেয়েটা বেরিয়ে এলে তোমার ভাই অতি সহজে পার পাবে না। টাকার অঙ্কটা বলেন। আপাতত 20 লাখ, বাকিটা আমি পরে জানিয়ে দেব। তবে শর্ত আছে, আমার কথার বাইরে কোনো কাজ করা যাবে না। যেমন মেয়েটাকে ভয় ভীতি দেখানো কিংবা মিডিয়ার সাথে কথা বলা, কোনো কিছুই করা যাবে না। সময় মতো কি করতে হবে আমি বলে দেব। আর কিছু না, এবার বাড়িতে গিয়ে ঘুমো, বাকি কাজ আমার। টাটা। কি মতলব? কোনো মতলব না। আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইলে ভেঙেছি, সেটাই সহ্য করতে পারছো না। তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে এটা কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। আর আমি একা আসবো না, সাক্ষী হিসেবে বাবাকেও নিয়ে আসবো। সবকিছুতে বাবা বাবা করছো। সবকিছুতে বাবা বাবা করছো কেন? এখন তুমি বড় হয়েছো না? লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? তোকে দিতে বলেছি আমি। মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস আ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। সরি, আজহার স্যার আসলে কেসটা ডিল করবেন না। কেন? আচ্ছা, আজহার স্যারের সাথে আমরা একটু দেখা করতে পারি প্লিজ? না না, স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না। আমার আসলে আপনাদের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কি বলবো, আপনারা বেটার অন্য কোনো অ্যাডভোকেট ধরুন। যে কেস আজহার স্যার নেননি, সেই কেস কোনো লয়ার নিবে। আরে আপনি একটু সাহসী মেয়ে, এভাবে ভেঙে পড়লে চলবে? আপনি ভালো থাকেন, বেস্ট অফ লাক। চলো, সমাজকে আমরা জিততে দেবে। আমরা অবশ্যই জিতবো। চলো আসো, আমরা অবশ্যই জিতবো। চলো, তুমি টেনশন করো না, আমরা অন্য কোনো বড় লয়ার হায়ার করবো, ঠিক আছে? আমি কি ন্যায় বিচার পাবো না? অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন। একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন। এই নবাবকে টাকা দিয়ে কিনতে চান? আসুন আসুন, শুনুন মন্ত্রী সাহেব, আমি কাউকেই ভয় পাই না।
আমার জন্মই হয়েছে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য। স্যার মন্ত্রী সাহেবের সাথে ঝগড়া করছেন, আস্তে আস্তে মন্ত্রী সাহেব, উকিলের পোশাক কেন কালো হয় জানেন? কালো মানে ভয়। আমরা ভয়কে পকেটে নিয়ে চলি সত্যকে জয় করার জন্য। আমার মনে হয় উত্তরটা আপনি পেয়ে গেছেন। আমাকে ভয় দেখায়। আরে শুভ্রা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। না না, অবাক হবার কিছুই নেই। অলরেডি আমি আপনার কেস নিয়ে স্টাডি করছি। কারণ আমি জানি আজহার সাহেবের মতো লোকেরা সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। আপনাদের কষ্টটা ওরা বোঝে না। দেশের সব আইনজীবী যদি আপনার মতো করে ভাবতো, কিছু অমানুষ অন্যায় করার সাহস পেত না। ঠিক বলেছেন। আপনি ফাইলটা রেখেছেন। ঠিক বলেছেন। আপনি ফাইলটা রেখেছেন। আপনার ফিটা যদি একটু বলতেন। আমি সাধারণত 20 লাখের নিচে কোনো কেসে হাত দিই না। তবে আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আপনি একজন সাহসী নারী। আপনার জন্য 50%। আজ লাখ 50 টাকা অ্যাডভান্স করে যান, বাকিটা যে যার পরে। এত কম টাকায় পেয়ে আপনি রাজি হয়ে যাচ্ছেন, তাহলে তো আমাকে তবে বলতে এটা তো কোনো সাধারণ কেস না। এটা হচ্ছে দেশের সাধারণ নারীদের সম্মান রক্ষার লড়াই। সবকিছু তো আর টাকা দিয়ে সম্ভব না। আমি রাজি আছি। আমাকে না, আমাকে না, ওকে দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ফাইল ফাইল ওকে ওকে দিন। আপনাকে ন্যায় বিচার পাইয়ে না দেওয়া পর্যন্ত এই চেক আমি ছুঁয়েও দেখব না। কিরমিনি ফোন করে আপনাকে সব ডেট জানিয়ে দেবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। চলো। আল্লাহ ওরে অনেকদিন পর একটা বড় দান মারলাম। এত টাকার নেওয়াটা কি ঠিক হলো বস? আরে ধর, আমার হবু শ্বশুর মানে আজহার সাহেব যে কেস একবার নেয় সেটা কি আর অন্য কেউ জিততে পারে? মাঝখান থেকে জামাই হিসেবে কিছু বস, এটাতে কি হবে? পার্টি তুমি আমার কাছে আসছো? আমি তো বড় কাউকে আশা করেছিলাম। তা কি কেস? একটা মার্ডার কেস নিয়ে এসেছি। আপনি মার্ডার কেস নেন? কি বলেন ম্যাডাম? আমার বসের মানে স্যারের মিনিমাম কেস মার্ডার। অসহায় একটা দরিদ্র পরিবারের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি মার্ডার না? অবশ্যই হয়। আহা, শুধু ছুরি মেরে দিলে আর গুলি করে দিলেই তো মার্ডার হয় না। মৃত্যুর জন্য কাউকে ইনফ্লুয়েন্স করলেও মার্ডার, আর মৃত্যুর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেও সেটা মার্ডার। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা আসেন, লাশটা দেখবেন। চলো। লাশ সাথে করে নিয়ে করে নাকি এইরকম সিরিয়াস? বাবা,
আমার মা তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে, কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত, জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়, ছবি চাপা হয় তোর ভিকটিমে, রেপিস্টের। এই সমাজে রেপ ভিকটিমকে কেউ আপন করে দেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে এই ভরসায় যে এই লয়ার বাঙালি ঘুমায় মিলিটনে বাঙালি ঘুমায় লয়ারটা ন্যায় বিচার এনে দেবে, কিন্তু লয়ার তো কোনো কেসই তোলে না। সারাদিন ফোন করে কোনো জায়গায় কন্ট্যাক্টই করা যায় না, আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা, এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে, মা মরেছে। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি? কোথায় যাচ্ছেন আপনি? জবাব দেন, কে দায়ী? কে দায়ী? আমার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা, আমারটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না, এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। নাই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। যদি একটা বোন থাকতো, বড় ইজ্জত কিনা বুঝতেন। আপনি শুধু এতিম না, আপনি রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষ শ্রমিকা পুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা। থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। করছো, ভাড়া দিচ্ছ না, মাইনে দিচ্ছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার এখানে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা যেমন লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব স্যারের রুমের সাথে পারমিশন নিতে হয়। You can never expect courtesy from those people who can even spell it.
চাইতে এসছো। I didn't expect you, but I should have. তোমাদের মতো লোকদেরই তো এসব মানায়। না বুঝে কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আবার কারি কাছে আসবে ক্ষমা চাইতে, তাই না? আমার নাম্বার 18 অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা জানলে সে কোর্টে দাঁড়াবে আমার অপোনেন্ট হয়ে। বাট I would not forgive you. আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো সেজন্য না, আমাকে অপমান করেছো তার জন্য। What do you think? Law practice এটা ছোট লোকের কাজ। একটা কেস নেওয়ার পরে হিয়ারিং এর ডেটে কোর্টে অ্যাবসেন্ট থেকে তুমি ল এন্ড অর্ডারকে অপমান করেছো। আমি সহ সারা বিশ্বের সমস্ত লয়ার প্রফেশনকে তুমি প্রশ্নবিদ্ধ করেছো। And for that reason তোমার বার লাইসেন্স ক্যান্সেল করার জন্য যা যা করা প্রয়োজন এভরিথিং I will do that for sure. সারা জীবন আপনাকে আইডল মেনেছি, তাই প্রথমবারের মতো একটা কেস নিয়ে কোর্টে দাঁড়ানোর আগে আপনার দোয়া নিয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন স্যার, ছোট লোকের কাজ না কেস লড়া। তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমি জিতব। মনে করেছো ও ভালো মানুষ হয়ে গেছে? এটাও হয়তো অন্য নতুন কোনো ধান্দা। ভালো মানুষ হয়ে গেছে। ওই মেয়েটা সম্পর্কে কিছু বলেন তো। কি বলবো স্যার, মেয়েটা খুব বাজে মেয়ে স্যার। আপনি আপু
মামলার বাকি 5 লাখ টাকা নিতে আসছেন? এখানে 5 লাখ টাকা আছে, যেটা তুমি আমায় দিয়েছিলে। আর আমার মায়ের জীবন। সেজন্য তুমি আমায় যে শাস্তি দেবে মাথা পেতে নেব। তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও, প্লিজ। একটা সুযোগ আমাকে দাও। বস, বাংলায় মুখ দেখলে নাকি দুর্ভাগ্য আসে। যে দুর্ভাগ্য আমি বয়ে এনেছি সুপ্রাতের জন্য, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? খারাপ অহন্তরে ভাষা ছাড়তেছে না কেলা? কোন ভাষায় কথা কমু? কোনো ভাষাতেই বলতে হবে না চাচা। শুভ্রাকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারলে শুধু আপনার ভাষা কেন, এই শহর আমার পেশা সব ছেড়ে দেব। আপনাকে ঠকানোর অনেক সুযোগ দিয়েছেন চাচা, একবার ওই মেয়েটাকে জেতানোর সুযোগ দিন প্লিজ। কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ তো বুক কাঁপছিল, এখন তো অন্যটা কাঁপছে। মানে যখন বুঝবো হাঁটু কাঁপতে কাঁপতে হাঁটুর জয়েন্ট খুলে যাচ্ছে, তখন কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভান করবো। পানিটা তোমার সামনে নিস। হাঁটু তো বেশি কাঁপছে রে কিরমিনি। শক্ত করে বস, শক্ত করে রাখেন। চল। এই যা, শুরুর আগেই তো বেরিয়ে গেল। কি বস? ঘাম। টিস্যু দে। করেন বস। ফলো মি। অর্ডার, অর্ডার। আজহার সাহেব, আপনি শুরু করতে পারেন। আমার 25 বছরের দীর্ঘ এই ল প্র্যাকটিসের হিস্ট্রিতে I never felt such an embarrassing and ashamed situation what I feel here today. আমার লজ্জা হচ্ছে, ভীষণ রকমের লজ্জা হচ্ছে। I must say, নারীর সুরক্ষার জন্য আমাদের সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে প্রণয়ন করেছেন এবং 2003 সালে সেটা সংশোধন করেছেন। তাতে একদিকে নারীরা যেমন সুরক্ষা পাচ্ছে, তেমনি অন দ্য আদার হ্যান্ড সেই আইনের ভয় দেখিয়ে অরক্ষিত করা হচ্ছে এস্টাবলিশ এন্ড ওয়েল অফ পুরুষদের ইমেজ। ঠিক যেমনটা হয়েছে এই কেসের ক্ষেত্রে। মাননীয় আদালত, তাই আমার ভীষণ রকমের লজ্জা হচ্ছে এখানে দাঁড়াতে। একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে? মিথ্যে কথা। কেস জেতার জন্য আপনি সত্যকে মিথ্যে বানানোর নাটক করছেন। মিস্টার নবাব, ঠিক আছে, প্রথম প্রথম কোর্টে যারা দাঁড়ায় এরকম সবারই একটু একটু হয়।
সরি ইউর অনার। তবে মনে রাখবেন এটা কোর্ট, আপনার চেম্বার নয়। ভেতরে চলছে যুক্তিতর্কের লড়াই আর বাইরে সাধারণ মানুষের আন্দোলন। শুভ্রা কি ন্যায় বিচার পাবে নাকি তর্কের লড়াই হেরে যাবে না, সেটাই এখন দেখার বিষয়। মহামান্য আদালত, আমি বলতে চাই আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশের রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। আরে পুলিশ তো টাকাকে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সাক্ষী প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। আমি এই মামলার তদন্ত অফিসার তাপস শাহকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্রান্টেড। তা মিস্টার তাপস, কত টাকার বিনিময়ে আপনি এত কম সময়ে ফাইনাল রিপোর্ট দিলেন? অবজেকশন ইউর অনার। একজন সাহসী পুলিশ অফিসারকে জাতির সামনে অপমান করা হচ্ছে। অবজেকশন ওভাররুলড। ওনার চাকরি জীবনের হিস্ট্রির সাথে তার দেয়া রিপোর্টের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বিজ্ঞ আদালত। ওনার হিস্ট্রিতে 20টি এনকাউন্টার আছে। বলুন, আপনার থানায় তো প্রায় 626টির মতো নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আছে, যার সবগুলোরই সময় 3 মাস পেরিয়ে গেছে। আপনি তো কোনোটারই তদন্ত রিপোর্ট দিলেন না। কিন্তু এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? আমার কাছে এই মামলার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মামলার সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান জড়িত। এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত। দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ, অন্যায়? অবশ্যই অন্যায়, যদি সেটা ভুল দেওয়া হয়। তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষীর 161 ধারায় জবানবন্দির ভিত্তিতে রিপোর্ট দিয়েছেন। আমি সেই প্রত্যক্ষ সাক্ষী চা বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে চাই। গ্রান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেদিন আপনি কি দেখেছিলেন? আমি কিছু দেখিনি, সেইটাই পুলিশকে বলছি। তা আপনার দোকান থেকে যে জায়গায় ঘটনা ঘটেছিল তার দূরত্ব কতটুকু হবে? না মাইপা তো বলা যাবে না, তয় ধরেন এইখান থেকে ওই মাথা পর্যন্ত। একে চেনেন? জি চিনি, সানি লিওন। আমার খুব পছন্দের। আইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। একে চেনেন? জি চিনি, সানি লিওন। আমার খুব পছন্দের। আইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। ইনি নাকি 2 তারিখে আপনার দোকানে চা খেতে এসেছিল? কি তামাশার কথা কও? উনি আমার দোকানে চা খাইতে দেব কই থেকে? গত 1 মাস ধরে তো আমার দোকানই বন্ধ। 1 মাস হয়েছে দোকান বন্ধ। তাহলে তুমি কি করে সাক্ষী দিলে যে 2 তারিখ রাতে তুমি কিছুই দেখোনি? মিথ্যা জবানবন্দি দেওয়ার কারণে তোমার জেল হয়ে যাবে। কেন? আমারে সাজা দিবেন কেন? আমি কি করছি? পুলিশ আমারে ভয় দেখাইছে, ভয়ে আমি সাক্ষী দিছি। এবার আপনি যেতে পারেন। যান। আসসালামু আলাইকুম। বিজ্ঞ আদালত, এটা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টটি সঠিক নয়। তাই আমি এই রিপোর্টটি বাতিল করে নতুন তদন্তের দাবি করছি। পয়েন্ট নোটেড। অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যে নারী ধর্ষণের শিকার হয়, যার সাথে অন্যায় হয়, তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে দিই। তার পরিবার সমাজ থেকে আলাদা হয়ে যায়। আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেদিন আসলে কি ঘটেছিল শুভ্রার সাথে, সেটা একবার শুভ্রার মুখ থেকে আমরা শোনার অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বারবার আপনাকে মনে করতে হচ্ছে। মহামান্য আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে। যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন, আর এই জীবন হোক অনেক সুন্দর। এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর যে শুভ্রা। আগামীকাল ঠিক একই সময় আবার আড্ডা হবে, অনেক গান হবে, অনেক গল্প হবে, অনেক কথা হবে। Till then, take care, good night. প্রোগ্রামটা তো শেষ করতে দিবেন নাকি? কি আমি কোন শুভ্রাকে দেখছি? লুক দিয়ে ইমপ্রেস করে বসের কাছ থেকে যদি লোনটা একটু নেওয়া যায়। লোন? এই লোক দেখলে বস পুরো কোম্পানি লিখে দিবে। পুরো কোম্পানি আমার প্রয়োজন নেই, লোনটা হলেই হয়। এই শোনো, আমি এখন গান শুনবো না। জলদি বাসায় যাও, পৌঁছে আমাকে ফোন করবে, আর অবশ্যই হুড তুলে বলবে। কেমন? ওকে, রাখছি। তুমি লেট করো না, বাসায় পৌঁছে তোমাকে কল দিচ্ছি। বাই। আপা, আপনি কি শিল্পী? না তো, আপনার গলাটা কিন্তু খুব ফাইন। স্যার আপনি? বিজ্ঞ আদালত, আমি মিস শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। গ্রান্টেড। একটু পানি খেলো। ভালো আমার পিপাসা নেই। আরে খেলে ভালো লাগবে। বলেছি না আমার পিপাসা নেই। জোর করে কোনো কিছু করানো যায় না, আর যদি সেটা জোর করে করানো হয় তাহলে প্রতিপক্ষ তার সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। আর এক্ষেত্রে মিস শুভ্রা তার কোনো কিছু করেননি, তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। আমি আমার সব শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। মার্ডার কেসে পড়বি? মিডল ক্লাস ফ্যামিলি মেয়ে, কোনোদিন কাউকে কিছু বলতেও পারবে না, নিজেকেও না। এখানে ফেলে দে, প্রয়োজনে দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলবি। ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? 12:10। আর আপনি গাড়ি থেকে যখন নামলেন তখন কটা বাজে? রাত 1টা। বাহ, আপনার স্মৃতিশক্তি তো অনেক ভালো। অনেক কিছু তো আপনার বেশ মনে থাকে দেখছি। আর মনে থাকবেই বা না কেন, পুরো ঘটনাই তো আপনার সাজানো নাটক। মিস শুভ্রা এত অল্প সময়ে এত বড় একটা ঘটনা, অসম্ভব ব্যাপার। আপনাকে আগে কে স্পর্শ করেছিল? আপনি সুচিন্তিতভাবে আশিকে ভুল করেছিলেন, কারণ আশিকে বোকা বানানো খুবই সহজ। আপনি, আপনার বোন এবং আপনার মা সবাই মিলে আপনারা এই সাজানো নাটক তৈরি করেছেন। অনেক দিকে গেছেন। আজহার সাহেবের মক্কেলকে মানসিক টর্চার করে অসুস্থ করে দিয়েছে। আমি বিচার চাই। উনি এখন আদালতকে বোকা বানানোর জন্য অসুস্থতার ড্রামা করছেন। ড্রামা তো আপনি করছেন। 25 বছর ড্রামা করে তো সব কেস জিতেছেন। মিস্টার নবাব, আজহার সাহেব আপনার সিনিয়র, তাকে সম্মান দিয়ে কথা বলবেন। না হলে আদালত অবমাননা করার জন্য আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
অর্ডার অর্ডার আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছে। পুলিশের দেয়া চূড়ান্ত রিপোর্টে ত্রুটি আছে মনে হয় আদালত বিচার বিভাগীয় তদন্তের জন্য প্রেরণ করছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার আদেশ দিচ্ছে। বস আজকে কিন্তু আমরা সেই রিপোর্টটুকু গড় করেছিলাম যে আপনি কি নাকি বলেন কি নাকি করেন। আমি তো নিজেও অবাক হয়েছি এত ভালো ডিফেন্ড আমি করতে পারি আসলে সব হচ্ছে সততার জন্য আমি মোটে শিওর আমরা যদি এতদিন সমাজের সেবা না করে আইনের সেবা করতাম তাহলে বহুত দূর যেতে পারতাম, বহুত যেতে পারতাম। সবই তো ঠিক আছে রে কিন্তু আমার বিয়ের ব্যাপারটা কোথায় ভ্যানিশ হয়ে গেল আজকের পর আমার হবু শ্বশুর মানে ওই আজহার সাহেব তার মেয়েকে যে আমার কাছে দেবে না এটা আমি 100% কনফার্ম। দিতে হবে না। আরে বাহ শ্বশুরের মেয়ে নিজেই চলে আসবে। পারফেক্ট বস আমরা নাই যাই আগাই তা ম্যাডাম শ্বশুর মশাই কি আপনাকে পাঠিয়েছে আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য? না, আমি এসেছি তোমাকে উইশ করার জন্য।